আজকে আলোচনা করব রাসায়নিক বন্ধন নিয়ে। যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যোজনী, সুপ্ত যোজনী, যোজ্যত ইলেকট্রন, যৌগমূলকের যোজনী, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, অষ্টক নিয়ম, দুয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতার কারণ, ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে। শুরুতে আমাদের হচ্ছে যোজনী বা সুপ্ত যোজনী। আমরা জানি এক বা একাধিক মৌল যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কি করে, এক বা একাধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন একটি অণু গঠন করে। আমরা হাইড্রোজেনের একটি পরমাণুকে এরকম ভাবে দেখতে পারি, বা হাইড্রোজেনের একটি অণু হচ্ছে H2। নাইট্রোজেনের একটি পরমাণুকে আমরা N এবং লিখতে পারি, বা নাইট্রোজেনের একটি অণু হচ্ছে আমাদের কি N2। হ্যাঁ, এই যে আমাদের যখন অণু যখন গঠিত হচ্ছে তখন একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন অবশ্যই অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে আমাদের হাইড্রোজেন পরমাণুটা উৎপন্ন হচ্ছে। নাইট্রোজেনের সাথে আমাদের আরো একটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে পরবর্তীতে আমাদের নাইট্রোজেন অণু গঠিত হচ্ছে। কিংবা বেরিয়াম ক্লোরাইড একে আমরা একটা অণু হিসেবে যদি কল্পনা করি বা একটা প্রোডাক্ট হিসেবে যদি আমরা কল্পনা করি, এখানে আমরা দেখতে পারি যে এই বেরিয়ামের পরমাণুর সাথে ক্লোরিনের পরমাণু যুক্ত হয়ে তারপর হচ্ছে আমাদের বেরিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। এখন এই যে এগুলো গঠিত যখন হয় তখন আমরা যোজনীগুলো ফিল আপ হয়, তখন আমরা যোজনীর আইডিয়াটা আন্দাজ করতে পারি। এখন তাহলে আমাদের যোজনী কাকে বলে? যোজনী ক্লাস 8 এ আমরা ইনিশিয়ালি একটা আলোচনা করে আসছিলাম, যেটা ছিল যে কোন একটা পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন এসে যুক্ত হতে পারে সেটা হচ্ছে তার যোজনী। সাপোজ সেই আইডিয়া বা কনসেপ্ট অনুযায়ী আমি বলতে পারি যে কার্বনের যোজনী হচ্ছে 4, কারণ একটা কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু এসে যখন যুক্ত হয়েছে তখন আমরা পাই যে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। কিংবা আমরা যদি পানির কথা যদি বিবেচনা করি H2O, তাহলে আমরা এখানে দেখতে পারি যে অক্সিজেন পরমাণুর সাথে 2টি হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে পানি এই যৌগে বা এই অণুতে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আবার আমরা যদি অ্যামোনিয়ার কথা যদি আমরা চিন্তা করি NH3, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়েছে এবং এই কারণে নাইট্রোজেন যোজনী হচ্ছে 3। সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেপ্ট, বা সব ক্ষেত্রে আমাদের এই ধারণাটা হয়তো এই যৌগগুলোর ক্ষেত্রে আমাদের যোজনী নির্ণয় করা সম্ভব হতে পারে। বাট আমরা যদি একটু ডিপলি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে এই থিওরি দিয়ে আমরা সব মৌলের যোজনী ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমাদের যোজনীর যে ডেফিনেশন সেখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটি মৌলের সাথে বা কোনো একটি পরমাণুর সাথে অন্য যৌগ গঠনকালে বা অণু গঠনকালে অন্য যে কয়টি পরমাণু এসে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিন্তু কোনোভাবেই একরকম নয়। আমরা আরো অনেকভাবে যোজনী নির্ণয় করতে পারি, যেমন গ্যাসীয় মৌলগুলোর ক্ষেত্রে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যোজনী হয়। সাপোজ আমরা অক্সিজেন O2 কে যদি আমরা ভাঙি তাহলে অক্সিজেন কি পাবো? দ্বিবন্ধন পাই। অক্সিজেন যোজনী আমাদের 2 কিভাবে হয়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। একে যদি আমরা ব্যাখ্যা করি 1s2 2s2 2p4 হয়। এখন 2p কে আমরা জানি যে 3টা ভাগে ভাগ করা যায়, 2px 2py আর হচ্ছে 2pz, 1 1 1 এবং আরেকটা ইলেকট্রন যাবে। তাহলে আমরা অক্সিজেন পরমাণুটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারি যে অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার কি? যোজনী। অর্থাৎ গ্যাসীয় মৌলগুলোর ক্ষেত্রে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যোজনী নির্দেশ করে। আমাদের নাইট্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। একে যদি আমরা ভাঙি, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 1s2 2s2 2p কত? 3। 2p কে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 2px 2py আর হচ্ছে কত? 2pz। তাহলে আমরা দেখতে পাই যে নাইট্রোজেনের 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। নাইট্রোজেন হচ্ছে আমাদের কি? গ্যাস। অক্সিজেন হচ্ছে আমাদের গ্যাস। এই যে গ্যাসীয় মৌলগুলো রয়েছে, এই গ্যাসীয় মৌলগুলোর ক্ষেত্রে তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তার যোজনী নির্দেশ করে। এভাবে আমরা যোজনী দেখতে পারি। এখন যোজনী এবং যোজ্যত ইলেকট্রন এই দুইটার মধ্যে একটা বিস্তর ডিফারেন্স আছে। যোজনী এবং যোজ্যত ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3,
হ্যাঁ, নাইট্রোজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তাহলে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে কয়টি? 3টি। এই জন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। বাট নাইট্রোজেনের যে স্তর থেকে আমরা যোজনী ফাইন্ড আউট করতেছি ঠিক ওই স্তরে দেখতে হবে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা কত। নাইট্রোজেনের দ্বিতীয় স্তরে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে 3টি, এই কারণে নাইট্রোজেন যোজনী হচ্ছে 3। বাট নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন আছে 3 আর 2 5, এই জন্য নাইট্রোজেনের যোজ্যত ইলেকট্রন হলো 5। অর্থাৎ কোন মৌলের সর্বশেষ যে স্তর যোজনী নির্দেশ করে ওই স্তর থেকে ওই স্তরের টোটাল ইলেকট্রনের সংখ্যাকে আমরা বলি যোজ্যত ইলেকট্রন। তারপর আসো যৌগমূলকের যোজনী। আমাদের কিছু কয়েকটা আমাদের যৌগমূলক আছে। যৌগমূলকগুলো হচ্ছে ওই সমস্ত পরমাণু বা মূলক যেগুলো এক বা একাধিক পরমাণু বা মূলক সম্মিলিতভাবে যদি একটি পরমাণু বা মূলকের ন্যায় আচরণ করে তাহলে তাদেরকে আমরা যৌগমূলক বলি। সাপোজ SO4 2- এই যে আমাদের সালফেট একটা আয়ন, আমরা যদি দেখি CO3 2- কার্বনেট একটি আয়ন, NaS4 অ্যামোনিয়াম প্লাস এই হচ্ছে আমাদের একটি আয়ন। এগুলো হচ্ছে আমাদের যৌগমূলক। সালফেট 2- কার্বনেট 2- অ্যামোনিয়াম পজিটিভ প্লাস, এগুলো হচ্ছে আমাদের যৌগমূলক। এক বা একাধিক পরমাণু সম্মিলিতভাবে একটি পরমাণু বা মূলকের ন্যায় আচরণ করেছে বিদায় এদেরকে আমরা কি বলি? যৌগ এবং মূলক বলি। এই যে যৌগমূলকের যে আমাদের 4 সংখ্যা আছে না, এই 4 সংখ্যা তার যোজনী নির্দেশ করে, অর্থাৎ যৌগমূলকের যোজনী। তারপর আসে আমরা আণবিক সংকেত। আণবিক সংকেত আমরা যদি বলি যে সালফিউরিক অ্যাসিড, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখব যে H2SO4 সালফিউরিক অ্যাসিড। আমরা যদি বলি যে মিথেনের সংকেত লিখতে, তো তাহলে কিন্তু আমরা এইভাবে লিখব যে CH4 হচ্ছে গিয়া আমাদের মিথেন। এই যে আমরা সালফিউরিক অ্যাসিড লেখার সময় আমরা লিখলাম H2S1O4, সি মিথেন বলতে গিয়ে আমরা লিখলাম C1H4। হ্যাঁ, যখন এক বা একাধিক মৌল সম্মিলিতভাবে যখন একটি যৌগ গঠন করলো, ওই যৌগ গঠনে যে যে মৌলনীয় যৌগটা গঠিত হলো ওই মৌলের সংখ্যা সহ, ওই সমস্ত মৌলের সংখ্যা সহ লেখার যে একটা পদ্ধতি বা সংকেত, সেটাকে আমরা বলি হচ্ছে আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত হচ্ছে যে প্রতীকগুলোকে, শুধুমাত্র প্রতীকগুলো সহ যখন আমরা যে বন্ধনে যে সমস্ত পরমাণুগুলো অংশগ্রহণ করবে, তো সকল পরমাণুগুলোকে যদি প্রতীকগুলোকে যদি আমরা এইভাবে ভেঙে লিখি তাহলে আমরা যে একটি কনফিগারেশন পাবো তাদেরকে আমরা বলি হচ্ছে কি? গাঠনিক সংকেত। যেমন CH4 মিথেন, একে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, তাহলে এটা হচ্ছে তার কি? CH4 সংখ্যা সহ এইভাবে লেখার প্রসেসকে আমরা বলি আণবিক সংকেত। এইভাবে ভেঙে লেখার প্রসেসকে বলি আমরা গাঠনিক সংকেত, তার গঠন বিশ্লেষণ করা। আমরা যদি বলি যে CH3 বা ইথেন, একে এটা হচ্ছে যদি আমরা C2H6 যদি লিখি তাহলে এটা হবে তার আণবিক সংকেত। আর দুটি কার্বন, একে যদি আমরা এইভাবে ভেঙে লিখি তাহলে এটা হবে আমাদের কি? গাঠনিক সংকেত। আশা করি বুঝতে পারছো যে আমাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের মধ্যে আমাদের ডিফারেন্সটা কি। তারপর হচ্ছে আমাদের অষ্টক নিয়ম এবং ডুয়েল নিয়ম। এটা আমাদের মানে জানা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। অষ্টক নিয়ম এবং ডুয়েল নিয়ম অ্যানালাইসিস করে আমাদের অনেক কোশ্চেন যেগুলো আমাদের নবম দশম শ্রেণীতে এসে থাকে, সেগুলো হচ্ছে অষ্টক নিয়ম। কোনো মৌল যখন এক বা একাধিক পরমাণু মিলিত হয়ে যখন একটা যৌগ গঠন করে, যৌগ গঠনকালে তার সর্বশেষ স্তরে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে তাকে বলি আমরা অষ্টক নিয়ম। আর কোনো পরমাণুগুলো যদি সম্মিলিতভাবে একটা যৌগ, এক বা একাধিক পরমাণু মিলে যদি একটা যৌগ গঠন করে, তাহলে ওই যৌগের মধ্যে তাহলে উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে আমরা যেটা পাবো 1s2 2s1 2px1 2py1 2pzy। অর্থাৎ কার্বন পরমাণুকে আমরা দেখতে পারি যে কার্বন পরমাণুর
উত্তেজিত অবস্থা তার সর্বশেষ টোটাল কয়টি ইলেকট্রন থাকে? অযুগ্ম ইলেকট্রন 4টি। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এই 4টি ইলেকট্রনের সাথে যদি আমরা হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s কত পাবো? 1 পাবো। এই হাইড্রোজেনের 4টি পরমাণু এসে যখন আমাদের এখানে যুক্ত হবে, এই একটা হাইড্রোজেন, এখানে এই একটা হাইড্রোজেন, এখানে এই একটা হাইড্রোজেন, এখানে এই একটা হাইড্রোজেন, তাহলে আমরা দেখব তার যোজনী স্তরে এই দুটি, এই দুটি, এই দুটি, এই দুটি, টোটাল 8টি ইলেকট্রন হয়ে গেছে। টোটাল সর্বশেষ স্তরে যোজনী গঠনকালে যদি 8টি ইলেকট্রন যদি ফিল আপ হয় তাহলে আমরা তাদেরকে বলি অষ্টক নিয়ম। আমরা দুইয়ের নিয়ম, আমরা নাইট্রোজেন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো 1s2 2s2 2p3। তাহলে আমরা দেখতে পারি যে নাইট্রোজেনের 3টা অযুগ্ম তিনটা আমাদের ইলেকট্রন যোজনী 3, তার দ্বিতীয় স্তরে 3টা ইলেকট্রন থাকে। এই 3টা ইলেকট্রনের সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যখন এসে যুক্ত হয়, 3টা হাইড্রোজেন পরমাণু যখন এসে যুক্ত হবে তখন আমরা কি পাই? NH3 বা অ্যামোনিয়া পাই। বাট এই দ্বিতীয় স্তর থেকে 3টা ইলেকট্রন যাওয়ার পরও আমাদের 2s এই দ্বিতীয় স্তরে আরো 2টি ইলেকট্রন কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তারা এখানে জোড় অবস্থায় থেকে যায়। তখন তাদেরকে আমরা বলি কি নিয়ম? 2 এর নিয়ম। এবং আমরা এখানে দেখি যে এই যে অ্যামোনিয়া যে আমাদের যৌগটা গঠিত হলো, এখানে তিনটা নাইট্রোজেনের 3টি অযুগ্ম ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 3টি যদি যুক্ত হয় তাহলে টোটাল যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন হয় কয়টি? 6টি। বাট 6টি ইলেকট্রন হয়। যদি 8টি ইলেকট্রন হয় তাহলে আমরা তাদেরকে বলি অষ্টক নিয়ম। যদি 6টি ইলেকট্রন হয় তাহলে সেটাকে আমরা কি করতে পারি না? অষ্টক নিয়ম বলতে পারি না। কিন্তু এখানে কি আছে? 2টি অযুগ্ম ইলেকট্রন আছে। একাধিক এরকম কোন একটা ওই দুটি পরমাণুর মধ্যে কোন একটি পরমাণু যদি কমপক্ষে 1 জোড়া কিংবা 2 জোড়া কিংবা 3 জোড়া একাধিক জোড় ইলেকট্রন যদি উপস্থিত থাকে তাহলে তাদেরকে বলি আমরা কিসের নিয়ম? 2 এর নিয়ম। এবং এই যে নাইট্রোজেন NH3 তে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন একটা প্রোটনের সাথে ধনাত্মক আয়নের সাথে যুক্ত হয়ে এইটা NH4 প্লাস আয়ন গঠন করতে পারে এবং এদেরকে বলি আমরা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। কেন এটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি? একটা বন্ধন গঠিত হতে গেলে আমাদের কি লাগে? কমপক্ষে 2টি ইলেকট্রন লাগে। 2টি ইলেকট্রন পরস্পর শেয়ার করার মাধ্যমে আমাদের কি হয়? একটা বন্ধন হয়। আর সেই একটা বন্ধন যখন নাইট্রোজেন পরমাণু 2টি ইলেকট্রন একটা বন্ধন গঠন করতে সক্ষম এবং পরস্পর যখন বন্ধনে 2টি পরমাণু বা 2টি মৌল যখন অংশগ্রহণ করবে, সেই বন্ধনে 2টি পরমাণু ইলেকট্রন না দিয়ে শুধুমাত্র একটি পরমাণু ইলেকট্রন দিয়ে যদি বন্ধন গঠনে সক্ষম হয় তাহলে ওই বন্ধনকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে অ্যামোনিয়াম প্লাস আয়ন গঠিত হাইড্রোজেন প্লাস আয়ন আকারে অবশ্যই থাকে, বাট এখানে বিক্রিয়ায় হাইড্রোজেন শুধুমাত্র উপস্থিত রয়েছে, বাট নাইট্রোজেন পরমাণুই বন্ধন গঠনের জন্য 2টি ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু দিয়েছে, হাইড্রোজেন পরমাণু কোনো ইলেকট্রন দেয়নি। এই জন্য এটাকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। এই যে আমাদের কি সন্নিবেশ সমযোজী বন্ধনটা গঠিত হলো, এটা এক জোড় মুক্ত যদি ইলেকট্রন আছে বিদায়ী গঠিত হলো, না হলে গঠিত হতো। তাহলে আশা করি যে আমাদের অষ্টক নিয়ম এবং 2 এর নিয়মটা বিষয়টা মোটামুটি ক্লিয়ার। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা আমরা জানি যে হাইড্রোজেন, হিলিয়ামের হচ্ছে কত? 2, 1s2। নিয়নের কত? নিয়নের হচ্ছে আমাদের কত? নিয়নের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 10। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কত পাবো? 1s2 2s2 2p6। দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে। হিলিয়াম নিয়ন আর্গনের হচ্ছে আমাদের কত? আর্গনের হচ্ছে 18। একেও যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি পাবো 1s2 2s2 2p6 3s2 3p6। এবং তৃতীয় শক্তি স্তরে s এবং p অরবিটালে আমাদের ইলেকট্রন আছে কয়টি? 8টি। এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর একটা বেসিক একটা ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি আছে, সেটা হচ্ছে তার s এবং p অরবিটালে টোটাল ইলেকট্রন থাকতেই পারে কয়টি? 8টি।
এভাবে যদি আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলি ইলেকট্রন বিন্যাস করি, এরপরেরটাতে পাবো আমরা 4s2 4p6, অর্থাৎ এদেরকে অষ্টক নিয়ম বা এদের সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন হয়ে যায় সর্বশেষ স্তরে। এখন নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয়? আমরা জানি যে s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, p অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। s এবং p অরবিটালে পৃথিবী চেঞ্জ হইল, আর অরবিটাল এখানে কি আসতে পারে না। হ্যাঁ, এখন কোনো একটা মৌল বা কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে যদি আমরা এরকম কনফিগারেশন চলে আসে যে কোনো একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা ঠিক ততগুলো ইলেকট্রন যদি হয়ে যায়, তাহলে সেগুলো হয় হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় এই কারণে যাদের ইলেকট্রন বেশি নাই কিংবা ইলেকট্রন ঘাটতি নেই, তারা অন্য কোনো মৌলকে ইলেকট্রন দিবেও না, অন্য কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন নেবেও না, তারা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে পারবে না। তাহলে যদি যুক্ত না হতে পারে তাহলে সে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যায়। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে কোনো মৌলের সর্বশেষ অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রনই থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলোতে। ইলেকট্রন ঘাটতিও নাই, ইলেকট্রন বেশিও নাই, এই জন্য অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে পারে না এবং তারা অ্যাক্টিভ থাকে না, তারা কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ক্যাটায়ন এবং অ্যানায়ন আমাদের কখন ঘটিত হয়? ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনো আমরা যখন আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পারবো যে সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন যদি অসীম দূরে যদি আমরা সর্বশেষ স্তর থেকে যদি একটি ইলেকট্রন অসীম দূরত্বে যদি চলে যায়, ইলেকট্রন যদি ছেড়ে দেয়, হ্যাঁ, কোনো মৌলের সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে একমত ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি, সেটা হচ্ছে আমাদের কি? আয়নীকরণ শক্তি। আর সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন বাহির থেকে প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। এই যে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ফলে আমাদের কি হলো? ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ফলে আমরা পাই সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন দূরে সরে যায়, আর ইলেকট্রন আসক্তির ফলে সর্বশেষ স্তর থেকে সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন চলে আসে। ফলে কি হয়? একটা একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, অপর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। যে ছেড়ে যায় সে আদানগ্রস্ত হয়ে যায়। আবার মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে সোডিয়াম আদানগ্রস্ত হয়ে গেল। ছেড়ে দিলে ধনাত্মক আদানগ্রস্ত হয়, আর গ্রহণ করলে ঋণাত্মক আদানগ্রস্ত হয়। এই যে ছেড়ে দিল এবং গ্রহণ করলো, গ্রহণ করার ফলে দুই দিন আদানগ্রস্ত হলে যে আদানগ্রস্ত পরমাণু তাকে আমরা বলি হচ্ছে কি? আয়ন। এই আদানগ্রস্ত পরমাণু যে আয়ন হয়, সেই আয়নকে দুটি ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ক্যাটায়ন, আরেকটাকে আমরা বলি অ্যানায়ন। ধনাত্মক আদানগ্রস্ত পরমাণুকে আমরা বলি ক্যাটায়ন, ঋণাত্মক আদানগ্রস্ত পরমাণুকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। আয়নিক বন্ধন হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন ছেড়ে দিয়ে কিংবা ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, তাদেরকে আমরা বলি আয়নিক বন্ধন। এখন কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি যে আয়নিক বন্ধন? সাপোজ আমি এখানে লিখলাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হয়েছে, এই সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠিত হয়েছে আয়নিক বন্ধনের মাধ্যমে। আয়নিক বন্ধনের মাধ্যমে কেমনে? সোডিয়ামের 11টি ইলেকট্রনকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s1। সর্বশেষ স্তর থেকে অসীম দূরত্বে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম হয়ে গেছে সোডিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ক্লোরিনের সর্বশেষ স্তরে কতটি? 1s2 2s2 2p6 3s2 3p5, 7টি ইলেকট্রন আছে। এবং আমরা দেখতে পারি যে সোডিয়াম সর্বশেষ স্তর থেকে একটি ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে। এবং ক্লোরিন যদি সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন যদি ক্লোরিন যদি গ্রহণ করে, তাহলে টোটাল তার 8টি ইলেকট্রন হয়ে যায়। তখন এই ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে আদানগ্রস্ত ক্লোরাইড আয়ন গঠন করে এবং নিকটবর্তী আর্গনের অনুরূপ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে। ফলে আমরা যে দুটি আয়ন বা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন আর ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়ন গঠিত হলো, এই গঠিত হওয়ার পর এই দুটি আয়ন গঠনের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ আমরা খাবার লবণ পাই, যেটার মধ্যে আমরা কি পাই? এটার মধ্যে আমরা কি পেলাম? যে আয়নিক বন্ধন পেলাম। আয়নিক বন্ধন কেন পেলাম? ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যখন তারা যৌগ গঠিত করে, ওই যৌগের বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন।
তারপর হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আমরা যদি দেখি যে PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড বা NCl3 বা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এই যৌগগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা সমযোজী বন্ধন সম্পর্কে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 15। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p আমাদের কত হবে? 2 2 4 4 6 10 10 2 12 12 আর 3 15। এই p অরবিটালকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? 3p x1 3p y1 3p z1। তাহলে এই যে ফসফরাসের 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, 3টি অযুগ্ম ইলেকট্রনের সাথে যখন 3টি ক্লোরিন পরমাণু যখন একটি করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে তখন আমরা কি পাই? PCl3 পাই। এগুলোতে আমাদের কি করতে হয় না, এগুলোতে আমাদের ইলেকট্রন ছেড়ে দিয়ে কিংবা ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক ক্যাটায়ন কিংবা ঋণাত্মক অ্যানায়ন গঠন করার মাধ্যমে এই যৌগটা গঠিত হয়নি। এই যৌগটা গঠিত হয়েছে ফসফরাস এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমরা যে যৌগগুলো পাই সেই যৌগগুলোর মধ্যবর্তী যে বন্ধন সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। একইভাবে যদি আমরা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড একে যদি আমরা অ্যানালাইসিস করি, একে ব্যাখ্যা করলে আমরা এরকম পাবো যে নাইট্রোজেনের 7 একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p আমাদের 3, এই 2p x1 2p y1 2p z1 গঠিত হয়। এর ফলে আমরা কি পাই? এই তিনটি নাইট্রোজেনের 3টি অযুগ্ম ইলেকট্রনের সাথে 3টি ক্লোরিন পরমাণু যখন একটি করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় একে আমরা বলি সমযোজী বন্ধন বা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। আমাদের কোশ্চেন হয় যে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত সম্ভব বা নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত সম্ভব নয় কেন? আমাদের আনসারটা কি হবে? ফসফরাস পেন্টাক্লোরাইড আমরা জানি যে যদি কোশ্চেন হয় ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হলো কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব। ইলেকট্রন বিন্যাস করব ফসফরাসের 15 1s2 2s2 2p6 3s2 3p3। এই ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি, উত্তেজিত অবস্থায় ফসফরাস কি করবে? 3 যেহেতু আমাদের সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে, তৃতীয় শক্তি স্তরে আমরা জানি 3d অরবিটালও সম্ভব। তাহলে একে যদি আমরা এভাবে লিখি 3s 3p 3dxy 3dyz, আমরা জানি d অরবিটালকে 5টি ভাগে ভাগ করা যায়। তাহলে s অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে আমাদের কি করবে? 3d 3px 3py 3pz এবং 3dxy একটা অরবিটাল চলে যাবে। ফলে আমরা দেখতে পারি যে 1 2 3 4 5 অর্থাৎ ফসফরাসের অসংকরিত ডি অরবিটাল থাকার কারণে উত্তেজিত অবস্থায় ফসফরাসের ইলেকট্রনগুলো লাফ দিয়ে তার ডি অরবিটালে চলে যায় এবং আমরা 5টি অযুগ্ম ইলেকট্রন পাই। এই 5টি অযুগ্ম ইলেকট্রনের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ফসফরাসের 1 2 3 4 5 5টি অযুগ্ম ইলেকট্রনের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হওয়া সম্ভব। কিন্তু নাইট্রোজেনের আমাদের সর্বশেষ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। নাইট্রোজেনের যদি আমাদের ইলেকট্রন বিন্যাস করি 7 1s2 2s2 2p3, অর্থাৎ নাইট্রোজেনের আমাদের অসংকরিত ডি অরবিটাল নাই, এজন্য নাইট্রোজেনের 5টি অযুগ্ম ইলেকট্রন গঠন করা সম্ভব হয় না, এজন্য নাইট্রোজেনের পেন্টাক্লোরাইড গঠন করে না। বাট আমাদের ফসফরাস কি করে? পেন্টাক্লোরাইড গঠন করে। এই ছিল আজকের আলোচনা।